আমার নাম মোহনা ইয়াসমিন। আজকে আমি আপনাদের আমার জীবনের কিছু সত্য ঘটনা বলবো। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে আমার আপন বড় ভাই আমার রুমে এসে প্রতিরাতে আমাকে। আমি একটি ধনী পরিবারের একমাত্র মেয়ে, অবশ্য আমার দুই ভাই আছে। এক ভাই আমার বড় আর এক ভাই আমার ছোট। বড় ভাইয়ের নাম নাজমুল আর ছোট ভাইয়ের নাম শিমুল। আমার বাবা একজন সফল ব্যবসায়ী আর আমার মা একটি এনজিও পরিচালনা করে। বুঝতেই পারছেন, আমার বাবা ও মা দুইজনেই খুবই ব্যস্ত মানুষ। বাবা ও মা আমাদের তিন ভাই বোনকে পর্যাপ্ত সময় দিতে না পারলেও আমাদের তিন ভাই বোনের কখনোই টাকার অভাব বুঝতে দেয়নি। যে সময়ের কথা আমি বলছি তখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। আমি পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করছি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছি। সেই সময় কোচিং ক্লাস ছাড়া বাকি সময় সারা দিন রাত আমি ফ্রি থাকতাম। নাজমুল ভাই তখন মেডিকেল কলেজে পড়তো আর শিমুল 10ম শ্রেণীতে। নাজমুল ভাই মেডিকেল কলেজের ছাত্র হওয়ায় তার পড়ালেখার অনেক চাপ থাকত। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আমার অবস্থাও সেই রকম হলো। প্রতি রাতে আমি ইন্টারনেটে মজার ভিডিও দেখতে লাগলাম। মজার ভিডিওর প্রতি আমি এতটাই আসক্ত হয়ে গেলাম যে রাতে ভিডিও না দেখলে আমার ঘুম আসত না। প্রতি রাতে আমি ইন্টারনেটে সার্চ করে করে নতুন নতুন ভিডিও দেখতাম। এক রাতে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার সামনে ভাই বোন একটা ভিডিও চলে আসলো। ভিডিওগুলোর নাম দেখেই আমি অবাক হয়ে গেলাম। আমার মনের মধ্যে জানার আগ্রহ বেড়ে গেল। ভাই বোন এর মধ্যে এমন সম্পর্ক হয়, এটা কিভাবে সম্ভব? অনেক আগ্রহ নিয়ে একটা ভিডিও চালু করলাম। ভিডিওটা দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেল। ভিডিওতে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে, আর মেয়েটা জোরে জোরে চিৎকার করছে। ভিডিওতে মেয়েটা ছেলেটাকে ভাইয়া বলে ডাকছে। ভিডিওটা দেখে আমার মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেল। বারবার আমার মনে হতে লাগলো যে আমারও তো দুইটা ভাই আছে, কিন্তু ভিডিও আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আমি ইচ্ছা করলেই আমার দুই ভাইয়ের সামনে হয়ে বলতে পারি না যে আসো ভাইয়ারা, আমাকে দাও। তাই নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। সারাদিন আমি আমার বাবা, মা আর দুই ভাইয়ের সামনে ভদ্র আর ভালো মেয়ে হয়ে থাকলাম। আর রাতের বেলায় ইউটিউবে মজার ভিডিও দেখে নিজেকে শান্ত করতে থাকলাম। কিন্তু ইদানিং ভিডিও দেখার সময় বারবার আমার ভাইদের কথা মনে হতো। অন্য ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে আমার বেশি ভালো লাগতো না। শুধু ভাই বোনের ভিডিওগুলো দেখতে মন চাইতো। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। কিভাবে ভাইদেরকে আমার কাছে নিয়ে আসতে পারি সেই চিন্তা করতে লাগলাম। অনেক চিন্তা করে দেখলাম নাজমুল ভাইয়াকে ম্যানেজ করা একটু কঠিন হবে, কারণ নাজমুল ভাইয়া আমাকে বকা দিতে পারে। বাবা মাকে বলে দিতে পারে, কিন্তু শিমুলকে ম্যানেজ করা সহজ হতে পারে, কারণ কোনো সমস্যা হলে আমি শিমুলকে বকা দিয়ে চুপ করিয়ে দিতে পারবো। আমি মনে মনে নিজেকে তৈরি করতে লাগলাম। ঠিক করলাম যে প্রথমে আমি শিমুলকে আমার দিকে পাগল করব আর আমার বড় ভাইয়ের দিকে নজর রাখব। সুযোগ পেলে বড় ভাইয়াকে আমি আমার কাছে নিব। কিন্তু কিভাবে আমি শিমুলকে আমার দিকে পাগল করব সেই চিন্তায় রাতে আমার ঘুম আসত না। অনেক চিন্তা করে ঠিক করলাম যে শিমুল যেন আমার সাথে বেশি সময় থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যেই ভাবা সেই কাজ করলাম আমি। রাতে খাবার টেবিলে খেতে বসে বাবা, মা আর বড় ভাইয়ের সামনেই শিমুলকে উদ্দেশ্য করে বললাম, আজকাল পড়ালেখার প্রতি তোর আগ্রহ কমে গেছে মনে হয়। সারাদিন তোকে শুধু ভিডিও গেম খেলতে দেখি। শিমুল বলল, আমার পড়ালেখা ঠিকমতোই চলছে আপু। আমি বললাম, কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পরে বই খাতা নিয়ে আমার রুমে চলে আসবি। দেখব কেমন পড়ালেখা চলছে তোর। শিমুল বলল, আমার পড়ালেখা ভালো চলছে। তোমাকে আমার পড়ালেখা দেখতে হবে না আপু। শিমুলের কথা শুনে রাগে আমার চেহারা লাল হয়ে যেতে লাগলো। আমি শিমুলকে আমার কাছে আনতে চাইছি আর শিমুল আমার থেকে দূরে থাকার চেষ্টা করছে। আমি কি বলবো সেই চিন্তা করছিলাম। সেই সময় আম্মু রাগ করে শিমুলকে উদ্দেশ্য করে বলল, মোহনা ঠিক কথাই বলেছে। মোহনার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন মোহনা ফ্রি আছে। তাই কালকে থেকে প্রতিদিন সন্ধ্যার পরে বই খাতা নিয়ে তুই মোহনার রুমে গিয়ে পড়ালেখা করবি। শুধু রাতে খাবার সময় এসে খেয়ে যাবি। রাতে ঘুমানোর আগে পর্যন্ত মোহনার রুমে মোহনার সাথেই পড়ালেখা করবি। শিমুল বলল, ঠিক আছে আম্মু। আমি মনে মনে আম্মুর উপরে এত খুশি হলাম যা বলে বুঝাতে পারবো না। আম্মু আমার কাজ অনেক সহজ করে দিল। এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত শিমুলকে আমি আমার সাথে রাখতে পারবো। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যার পরে প্রায় 4 থেকে 5 ঘন্টা শিমুল আমার সাথেই থাকবে।
যেহেতু আমরা বাসার সবাই যে যার রুমেই থাকি এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমরা কেউ কারো রুমে যাই না, সেহেতু প্রতিদিন সন্ধ্যার পরে আমি শিমুলের সাথে একান্তে ৪-৫ ঘন্টা সময় কাটাতে পারব। আমার মনে আত্মবিশ্বাস জন্মে গেল যে আমি শিমুলকে আমার দিকে পাগল করতে পারব, কিন্তু সবকিছু খুব সাবধানে করতে হবে। সাধারণত আমি সবসময় আমার রুম লক করেই রাখি। তাই আমি ঠিক করলাম যে শিমুল যখন আমার রুমে আসবে তখনও আমি ভেতর থেকে আমার রুম লক করেই রাখব। কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না। শিমুলকে পাগল করার জন্য আমি সব রকম চেষ্টাই করব। আমি চাই না যে সেই সময় অন্য কেউ এসে যেন বিরক্ত করতে না পারে। তাই শিমুলকে রুমে ঢুকিয়ে নিয়ে ভিতর থেকে দরজা লক করে রাখব বলেই সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি গোসল করে সাদা রঙের পাতলা সুতি কাপড়ের জামা পরলাম। ড্রেসিং টেবিলের আয়নায় আমি নিজেকে একবার দেখে নিলাম। জামার উপর থেকে কালো রঙের স্পষ্ট দেখা যাচ্ছে। আমার নিজের কাছেই মনে হলো আমি দেখতে অনেক সুন্দর। সেদিন সন্ধ্যার পরে আমি আমার রুমে অধীর আগ্রহে শিমুলের জন্য অপেক্ষা করতে লাগলাম। বারবার নিজেকে আয়নায় দেখলাম। আজকে আমার মনে হয় ভাইকে কাছে পাওয়ার আনন্দ যেমন কাজ করছে, ঠিক তেমন ভাবেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে না যায়, সেই ভয় মনের মধ্যে কাজ করছে। আমি ঠিক করলাম যে কোনো তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে সময় নিয়ে আমি শিমুলকে আমার দিকে পাগল করার চেষ্টা করব। বিভিন্ন চিন্তা করতে করতে নিজেকে আবার আয়নায় দেখলাম। মনে হল কোনো কিছু মিসিং আছে। আমি কপালে ছোট্ট একটা লাল রঙের টিপ পরলাম। সেই সাথে ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগালাম। তখনই আমার রুমের দরজায় কেউ নক করল। আমি বুঝতে পারলাম শিমুল এসে গেছে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে রুমের দরজা খুললাম। দেখলাম শিমুল বই খাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শিমুলকে রুমের ভিতরে নিয়ে ভিতর থেকে রুম এর দরজা লক করে দিলাম। রুমের ভিতরে এসে শিমুলকে পড়ার টেবিলের একপাশের চেয়ারে বসতে দিয়ে আমি বললাম, কোনো অঙ্কগুলো তোর বুঝতে সমস্যা হয় সেগুলো ভালো করে দেখে নে। শিমুল তার অঙ্ক বই আর খাতা খুলতে লাগল। আর আমি শিমুলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে শিমুল বারবার আমার দিকে তাকিয়ে আমার কথার উত্তর দিচ্ছিল। এক পর্যায়ে কথা বলতে বলতে যখনই শিমুল আমার দিকে তাকিয়েছে, ঠিক তখনই আমি শিমুলের দিকে তাকিয়ে থেকেই আমার ছুঁড়ে রেখে দিলাম। ফেলার সাথে সাথে শিমুল চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। শিমুলকে এভাবে দেখে আমার খুব হাসি পাচ্ছিল, আবার অনেক মজাও লাগছিল। আমি শিমুলকে কিছু না বলে শিমুলের পাশের চেয়ারে বসলাম। তখনও শিমুল সোজা আমার দিকেই তাকিয়েছিল। আমি যে তার দিকে দেখছি সেই দিকে শিমুলের কোনোই খেয়াল নেই। আমিও চুপচাপ শিমুলের দিকে দেখতে লাগলাম। সাদা রঙের জামার থেকে কালো রঙের স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার নিজের ছোট ভাই আমার সামনে বসে হা করে আমাকে দেখছিল। আমি শিমুলের কাণ্ডকারখানা দেখে কি করব সেটা বুঝতে পারছিলাম না। তাই আমিও চুপচাপ শিমুলের দিকে তাকিয়েছিলাম। এভাবে প্রায় ৪-৫ মিনিট পার হয়ে যাওয়ার পরে আমি শিমুলকে বললাম, ভালো করে দেখা হয়েছে? আমার কথা শুনে শিমুল চমকে উঠল। মাথাটা উঁচু করে আমার দিক থেকে তার দৃষ্টি আমার চোখের দিকে নিয়েই লজ্জায় মাথা নিচু করে বলল, সরি আপু। শিমুলের অবস্থা দেখে আমি হেসে দিয়ে বললাম, আরে বোকা, আমি যেই অঙ্কগুলো ভালো করে দেখে নিতে বলেছিলাম সেগুলো ভালো করে দেখেছিস কিনা? শিমুল বলল, ও হাপু, তুমি অঙ্কের কথা বলছো? আমি বললাম, হ্যাঁ। কোনো অঙ্কে তোর সমস্যা আছে সেটা বাহির কর। শিমুল একটা অঙ্ক বাহির করে দিল। আমি সেই অঙ্কটা খাতায় করছিলাম আর দেখছিলাম শিমুল বারবার আমার দিকে দেখছে। আমার খুব ভালোই লাগছিল। আজকে প্রথম দিনেই শিমুল আমার দিকে এভাবে পাগল হবে আমি সেটা আগে ভাবিনি। শিমুল একটার পর একটা অঙ্ক বাহির করে দিল আর আমি সেই অঙ্কগুলো করে দিতে লাগলাম। এর মধ্যে শিমুল অনেকবার আমার দিকে দেখেছে। কখনো কখনো আমার চোখের সাথে শিমুলের চোখ মিলে গিয়েছে। তখন শিমুল মুখে কিছু না বললেও লজ্জায় চোখ নিচু করে নিয়েছে। কিছুক্ষণ পরে সে আবার আমার দিকে তাকিয়েছে। আমি মনে মনে ঠিক করলাম শিমুলকে আরও একটু বেশি করে পটাতে হবে। তাই আমি খাতায় অঙ্ক করতে করতে আমার বাম হাত দিয়ে আমার বাম পাশে চুলকাতে লাগলাম। আমি এমনভাবে অভিনয় করে চুলকাচ্ছিলাম যাতে দেখে মনে হয় আমার শরীরে চুলকাচ্ছে। তাই আমি স্বাভাবিকভাবেই চুলকাচ্ছি। আমি আমার ডান হাত দিয়ে খাতায় অঙ্ক করছিলাম আর বাম হাত দিয়ে আমার বাম পাশে চুলকাতে চুলকাতে শিমুলকে দেখছিলাম। শিমুল একটু এগিয়ে এসে সোজা আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি আমার ছেড়ে দিয়ে আমার পিঠটা চুলকানোর চেষ্টা করতে লাগলাম। আমি এমন ভাব করতে লাগলাম যে আমার পিঠে চুলকাচ্ছে কিন্তু পিঠ পর্যন্ত আমার হাত পৌঁছাচ্ছে না। শিমুল তাকিয়ে তাকিয়ে আমাকেই দেখছিল।
আমি শিমুলকে বললাম, আমার পিঠটা একটু চুলকিয়ে দিতে পারবি? শিমুল বলল, হ্যাঁ আপু পারব। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমার সাথে চল। একটু ভালো করে চুলকিয়ে দিতে হবে। শিমুল বলল, ঠিক আছে আপু, চলো। আমি আমার শিমুলের হাত ধরে কাছে নিয়ে আসলাম। শিমুলকে বললাম, ভাই সম্পূর্ণ পিঠটা ভালো করে চুলকিয়ে দে। শিমুল এসে আমার পাশে বসে এক হাত আমার পিঠে রেখে আস্তে আস্তে চুলকাতে লাগল। শিমুলের হাতের স্পর্শ পেয়ে আমার শরীরের কাঁপুনি শুরু হয়ে গেছিল। আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছিলাম। কিছুক্ষণ পরে আমি শিমুলকে বললাম, 2 হাত দিয়ে ভালো করে চুলকিয়ে দে ভাই। শিমুল তার 2 হাত দিয়ে আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত চুলকিয়ে দিচ্ছিল। আসলে চুলকিয়ে দিচ্ছিল বললে ভুল হবে। শিমুল তার 2 হাত দিয়ে আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত ম্যাসেজ করছিল। আমি নিজেকে আমার শিমুলের হাতে সমর্পণ করে দিয়েছিলাম। আমি শিমুলকে কিছুই বলছিলাম না, শুধু শিমুলের হাতের স্পর্শ উপভোগ করছিলাম। এভাবে কত সময় পার হয়ে গেছিল বলতে পারবো না। যখন রাতের খাবারের জন্য আম্মু ডাকল, তখন বুঝতে পারলাম অনেক রাত হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে নিজেকে ঠিক করে নিলাম। দেখলাম শিমুলের মুখ পুরো লাল হয়ে গেছে। তাই শিমুলকে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে বললাম, আর আমি নিজেও আমার হাত মুখ ধুয়ে নিয়ে 2 ভাই বোন রাতের খাবারের জন্য ডাইনিং রুমে গেলাম। বাসার সবাই একসাথে রাতের খাবার খেতে বসলাম। খেতে খেতে আম্মু একটা কাগজের লিস্ট নাজমুল ভাইয়াকে দিয়ে বলল, কালকে বিকালে তুমি মোহনাকে সাথে করে নিয়ে মার্কেটে গিয়ে এই জিনিসগুলো কিনে আনবে। নাজমুল ভাইয়া বলল, ঠিক আছে আম্মু। আমি মনে মনে ভাবলাম, ভালোই হলো। কালকে নাজমুল ভাইয়ার সাথে কিছু সময় কাটানো যাবে। কালকে আমি আমার নাজমুল ভাইয়াকে আমার দিকে পাগল করার সুযোগ পাব। আমি এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছিলাম। ঠিক তখনই নাজমুল ভাইয়া আমাকে বলল, মোহনা, কালকে বিকাল 4টায় রেডি থাকিস। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি রেডি থাকব। রাতের খাবার শেষ করে আমি আমার রুমে ফিরে আসলাম। শিমুলও আমার পিছনে পিছনে আমার রুমেই আসলো। শিমুল আমার রুমের ভিতরে প্রবেশ করার পরেই আমি ভিতর থেকে রুমের দরজা লক করে দিলাম। রুমের ভিতরে ঢুকেই আমি পড়ার টেবিলে বসে পাশের চেয়ারটা টেনে নিয়ে শিমুলকে বসতে বললাম। শিমুল আমার পাশের চেয়ারে বসার পরে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি দেখলাম তখন আমার ঢেকে রাখা আছে। আমি বুঝতে পারলাম যে শিমুল আশা করেছিল যে আমি আবারও আমার খুলে রাখব। আমি খেয়াল করলাম শিমুল বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি শিমুলকে বললাম, এখন একটু পরে নে ভাই, তারপরে তোর রুমে গিয়ে শুয়ে পড়িস। শিমুল খুব মন খারাপ করে একটা বই খুলে পড়তে লাগলো। কিন্তু বই পড়তে পড়তে মাঝে মাঝে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি শিমুলের দিকে তাকিয়ে আমার এক পাশে ছুঁড়ে ফেলে দিলাম। সাথে সাথে শিমুলের মুখে একটা হাসি ফুটে উঠল। শিমুল আজকে প্রথম দিনেই আমার প্রতি এতটা পাগল হওয়াতে আমি মনে মনে অনেক খুশি ছিলাম। শিমুল এত তাড়াতাড়ি আমার প্রতি এত পাগল হবে সেটা আমি আগে ভাবতে পারি নাই। কিছুক্ষণ পড়ার পরে শিমুল আমার দিকে তাকিয়ে আমাকে বলল, তোমার পিঠের চুলকানি ভালো হয়েছে কি আপু? আমি বললাম, ভালো হয়নি, তবে কমেছে। শিমুল বলল, আবার আমি মেসেজ করে দিব নাকি আপু? আমি মনে মনে অনেক খুশি হলাম। শিমুল আমার শরীরটা নিয়ে চেষ্টা করছে। আমি শিমুলকে বললাম, আমার পিঠের চুলকানিটা অনেক কমে গেছে কিন্তু। আমি বললাম, তুই আমার নিজের ভাই, আমরা আপন ভাই বোন। তুই তোর নিজের বড় বোনের সেটা মানুষ জানলে খারাপ বলবে। মানুষ তো আর বুঝবে না যে তুই আমার উপকার করছিস। আর আব্বু আম্মু নাজমুল ভাইয়া জানলেও বকা দিবে। শিমুল বলল, মানুষ বা আব্বু আম্মু আর ভাইয়া কিভাবে জানবে আপু? রুমের দরজা তো ভিতর থেকে লক করা আছে। আমরা 2 ভাই বোন ছাড়া তো অন্য কেউ এই রুমে নাই। আমি তো কখনো কাউকে কিছুই বলবো না। তুমিও কাউকে কিছুই বলো না আপু। তাহলে তো আর কেউ জানতে পারবে না। অদ্ভুত এক অনুভূতি পেলাম। আমার হৃৎপিণ্ডটি ধাক ধাক করে যেন বাজছিল। আমি চুপচাপ শিমুলকে দেখছিলাম। আমি আশ্চর্য হয়ে শিমুলের দিকে তাকিয়েছিলাম। শিমুল আমার চোখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি তার হাত দুটোকে সরিয়ে আবার আমার রাখল। আমার গলা একদম শুকিয়ে গিয়েছিল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। আমি শিমুলকে বললাম, আজকে এই পর্যন্তই থাক। এখন তুই তোর রুমে গিয়ে শুয়ে পড়। শিমুল বলল, আর একটু সময় থাকি আপু। আমি বিছানা থেকে উঠে শিমুলের মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না। আবার কালকে রাতে পড়তে আসিস। অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। শিমুল আর কিছু না বলে তার বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেল। আর আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, শিমুলকে তো মোটামুটি পাগল করতে পেরেছি।
কালকে বিকালে নাজমুল ভাইয়াকে কিভাবে পাগল করা যায়। পরের দিন বিকালে 4টা বাজার আগেই আমি রেডি হয়ে নাজমুল ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই নাজমুল ভাইয়া এসে আমাকে ডাকল। আমি আর নাজমুল ভাইয়া একসাথে মার্কেটে গেলাম। মার্কেটে ঢুকেই আমি আর ভাইয়া পাশাপাশি হাঁটছিলাম। ভাইয়া আমার ডান পাশে ছিল আর আমি ভাইয়ার বাম পাশে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি আমার 2 হাত দিয়ে ভাইয়ার বাম হাতটা জড়িয়ে ধরে হাঁটতে লাগলাম। আমি এমনভাবে ভাইয়ার বাম হাতটা জড়িয়ে ধরেছিলাম যে ভাইয়ার বাম হাতের বাহুটা আমার লেগেছিল। ভাইয়ার হাতটা আমার সাথে লাগার সাথে সাথে ভাইয়া চমকে উঠে আমার দিকে তাকালো। আমি ভাইয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তখনও ভাইয়ার বাম হাতটা আমার ডান পাশের সাথে চেপে লেগেছিল। ভাইয়া কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো। আমি আর ভাইয়া মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আম্মুর দেওয়া লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো কেনাকাটা করছিলাম। কিন্তু আমি নাজমুল ভাইয়ার হাত ছাড়ছিলাম না। ভাইয়ার হাত আমি আমার সাথে চেপে ধরে রেখেছিলাম। কখনো কখনো ভাইয়ার বাম হাতের বাহুটাতে আমি আমার ডান পাশের ধরছিলাম। আবার কখনো কখনো আমি আমার ডান পাশের ভাইয়ার বাম হাতের বাহুর সাথে লাগছিল। আমি সম্পূর্ণভাবে সুযোগের সদ্ব্যবহার করছিলাম। নাজমুল ভাইয়াকে কাছে পেয়ে আমি তো এনজয় করছিলাম ঠিকই, ভাইয়াও আমাকে কিছু বলছিল না। তাই আমার সাহস আরও একটু বেড়ে গেল। তাই আমি মনে মনে ভাইয়াকে আরও একটু বেশি পাগল করার সিদ্ধান্ত নিলাম। আমি হঠাৎ করেই বললাম, আরে ভাইয়া, আমি তো আমার পার্সটা আনতে ভুলে গেছি। নাজমুল ভাইয়া বলল, পার্স দিয়ে কি করবি? আমি বললাম, আমি একটা জিনিস কিনতে চেয়েছিলাম কিন্তু আমার টাকা তো পার্সে আছে ভাইয়া, টাকা আনতেই ভুলে গেছি। নাজমুল ভাইয়া বলল, সমস্যা নাই, আমার কাছে টাকা আছে, তোর যা প্রয়োজন কিনে নে। আমি বললাম, ওয়াও ভাইয়া, তুমি আমাকে গিফট কিনে দিতে চাচ্ছ নাকি? নাজমুল ভাইয়া বলল, আমি কি আমার একমাত্র বোনকে গিফট কিনে দিতে পারি না? আমি বললাম, অবশ্যই তুমি আমাকে গিফট কিনে দিতে পার ভাইয়া, কিন্তু এখন আমি যেটা কিনতে চেয়েছিলাম সেটা তোমার কাছ থেকে গিফট হিসাবে নিতে আমার একটু লজ্জা করবে। নাজমুল ভাইয়া বলল, কি এমন জিনিস তুই কিনতে চেয়েছিলি যে নিজের ভাইয়ের কাছ থেকে নিতে তোর লজ্জা লাগবে? আমি বললাম, আসলে ভাইয়া, আমি এক সেট কিনতে চেয়েছিলাম। নাজমুল ভাইয়া বলল, ওহ, তাহলে আমি তোকে টাকা দিচ্ছি, তুই দোকানে গিয়ে কিনে নিয়ে আয়। আমি বললাম, তাহলে তো সেটা গিফট হবে না ভাইয়া। যদি গিফট দিতে চাও তাহলে তুমি নিজে পছন্দ করে কিনে দাও। নাজমুল ভাইয়া বলল, কি বলছিস তুই? আমি কিভাবে পছন্দ করে দিব? ওসব সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আমি বললাম, তোমার ধারণা থাকা লাগবে না ভাইয়া, দোকানে যেটা তোমার পছন্দ হবে সেটাই কিনে দাও। নাজমুল ভাইয়া বলল, আমি পারবো না, তুই নিজে কিনে নিয়ে আয়। আমি আর নাজমুল ভাইয়া কথা বলতে বলতে মার্কেটে হাঁটছিলাম। তখনও ভাইয়ার বাম হাতটা আমি আমার সাথে জড়িয়ে ধরেছিলাম। আমি ভাইয়ার হাতটা ধরে আমার ডান পাশের সাথে কয়েকটা দিয়ে বললাম, প্লিজ ভাইয়া, এই প্রথম তুমি তোমার একমাত্র বোনকে এক সেট গিফট করছো, সেটা তুমি নিজে পছন্দ করে কিনে না দিলে কিভাবে হবে? নাজমুল ভাইয়া বলল, কি রঙের নিবি বল? আমি খুশি হয়ে বললাম, কালো রঙের কিনো ভাইয়া। নাজমুল ভাইয়া বলল, কিন্তু এগুলো তো বিভিন্ন সাইজ হয়, কোনো সাইজের কিনবো? আমি হো হো করে হাসতে হাসতে বললাম, এতদিনেও তুমি তোমার একমাত্র বোনের সম্পর্কে জানো না ভাইয়া? নাজমুল ভাইয়া বলল, আমি কিভাবে জানবো? আমি বললাম, তার মানে তুমি কখনই ভালোভাবে আমার দিকে তাকিয়ে দেখনি, তাই না ভাইয়া? নাজমুল ভাইয়া বলল, তুই আমার নিজের বোন, আমি কিভাবে তাকিয়ে তাকিয়ে তোর দেখব, তুই বল। আমি বললাম, সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ ভাইয়া। তোমার ধারণা কি ভাইয়া? ভাইয়া বলল, আমার কোনো ধারণাই নাই। আমরা 2 ভাই বোন কথা বলতে বলতে একটা লেডিস গার্মেন্টস এর দোকানে ঢুকলাম। দোকানদার আমাদেরকে জিজ্ঞাসা করল, কি লাগবে? দোকানদারের কথা শুনে ভাইয়া আমার দিকে তাকালো। আমি ভাইয়াকে বলার জন্য ইশারা করলাম। ভাইয়া দোকানদারকে বলল, ভালো কোয়ালিটির এক সেট দেখান। দোকানদার অনেক রঙের অনেকগুলো বাহির করে দিল। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, পছন্দ করে নে। আমি বললাম, তুমি পছন্দ কর। ভাইয়া এগুলো একটা একটা করে হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো। আমি শুধু ভাইয়ার দিকেই দেখছিলাম। ভাইয়ার চেহারা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। ভাইয়া একটা কালো রঙের পছন্দ করে দোকানদারের হাতে দিয়ে বলল, এইগুলো প্যাকেট করেন। দোকানদার ভাইয়ার পছন্দ করাগুলো প্যাকেট করছিল, কিন্তু তখনও ভাইয়া একটা লাল রঙের একটা হাতে নিয়ে বারবার দেখছিল। আমি ভাইয়ার দিকে তাকিয়েছিলাম। লাল রঙের দোকানদার এর দিকে এগিয়ে দিয়ে ভাইয়া বলল, এগুলোও প্যাকেট করে দেন।
দোকান থেকে বাহির হয়ে আমি ভাইয়ার বাম হাতটা আমার সাথে জোরে চেপে ধরে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। নাজমুল ভাইয়া বলল, তোর পছন্দ হয়েছে? আমি বললাম, হ্যাঁ ভাইয়া, খুব পছন্দ হয়েছে। লাল রঙের গুলো কেন কিনে দিলে ভাইয়া? নাজমুল ভাইয়া বলল, দেখে ভালো লাগলো। মনে হলো তোকে এই লাল রঙেরতে অনেক সুন্দর লাগবে। আমি আর ভাইয়া সব কেনাকাটা করে রাত প্রায় 9টার সময় বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি শিমুল তার বই খাতা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। নাজমুল ভাইয়া তার নিজের রুমে চলে গেল, আর আমি শিমুলকে সাথে নিয়ে আমার নিজের রুমে ঢুকে দরজা লক করে দিলাম। আমি নাজমুল ভাইয়ার গিফট দেওয়া প্যাকেট বিছানার উপরে রেখে দিলাম। আমি শিমুলকে বললাম, তুই পড়তে বস, আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নেই। শিমুল বলল, ঠিক আছে আপু। আমি বাথরুমে গিয়ে আমার হাত মুখ ধুয়ে আসলাম। দেখলাম শিমুল বসে বই পড়ছে। আমি শিমুলের সামনে গিয়ে কথা বলতে বলতে চেঞ্জ শুরু করলাম। শিমুল আমাকে বলল, এটা কি করছো আপু? আমি বললাম, কেন, কি হয়েছে? শিমুল বলল, তুমি আমার সামনেই তোমার। আমি বললাম, তুই তো আমার আপন ভাই, তোর সামনে চেঞ্জ করলে সমস্যা কি? শিমুল বলল, আমার কোনো সমস্যা নাই আপু, তুমি আগে কখনো এভাবে আমার সামনে চেঞ্জ শিমুল তো তাই বললাম। আমি বললাম, ঠিক আছে তাহলে, আমি বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসছি। শিমুল বলল, না না আপু, বাথরুমে যাওয়ার দরকার নাই, তুমি এখানেই চেঞ্জ কর, আমি তোমাকে ভালো করে দেখে নেই। শিমুলের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, কি বলছিস এসব? তোর মাথা ঠিক নাই নাকি? আমাকে ভালো করে দেখবি মানে কি? আমি তোর নিজের বড় বোন, সেটা ভুলে গেছিস নাকি? শিমুল বলল, আরে আপু, তুমি আমাকে ভুল বুঝতেছ। গতকালকে তোমার পিঠে যেই চুলকানি হয়েছিল সেইটা কিসের জন্য হয়েছিল? তোমার ঘামাচি উঠেছে কিনা সেইটা ভালো করে দেখার কথা বলছিলাম। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখ তাহলে। আমি শিমুলের সামনেই চেঞ্জ দিলাম। শিমুল অবাক দৃষ্টিতে দেখছিল আমার ঘামাচি হয়ে কিনা। আরও ভালো করে দেখার জন্য শিমুল একটু এগিয়ে আমার কাছে চলে আসলো। শিমুল আমার থেকে মাত্র 1 ফুট দূরত্বে আমার সামনে দাঁড়িয়েছিল। কিছু সময় অতিবাহিত হবার পর আমার মোবাইলে আম্মুর কল আসলো। আম্মু আমাদের 2 ভাই বোনকে রাতের খাবারের জন্য যেতে বলল। আমি শিমুলের দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তোর আবার কি হলো? শিমুল বলল, এত তাড়াতাড়ি কেউ রাতের খাবার খায় নাকি? আমি শিমুলকে ঘড়ি দেখিয়ে বললাম, দেখ, রাত 10:30 বেজে গেছে। আমি রেডি হয়ে ডাইনিং রুমে গেলাম। শিমুলের ইচ্ছা না থাকলেও আমার সাথে ডাইনিং রুমে গেল। পরের দিন শুক্রবার, তাই সবার বাসাতেই থাকার কথা ছিল, কিন্তু আব্বু বিজনেস এর কাজে সকালেই বাহিরে চলে গেল। আম্মুর এনজিওর একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আম্মু আমার শিমুলকে সাথে নিয়ে গেল। যাওয়ার আগে আম্মু বলে গেল যে বিকেলের মধ্যেই ফিরে আসবে, বাড়িতে শুধু আমি আর নাজমুল ভাইয়া থেকে গেলাম। সকাল 11টার দিকে আমি গোসল করে নাজমুল ভাইয়ার গিফট দেওয়া কালো রঙের পরে নিজেকে ড্রেসিং টেবিল এর আয়নায় দেখতে লাগলাম। নিজেকে আয়নায় দেখতে দেখতে চিন্তা করলাম, আজকে বাড়িতে শুধু আমি আর আমার নাজমুল ভাইয়া আছি। এই সুযোগে আমি নাজমুল ভাইয়াকে আমার প্রতি পাগল করার চেষ্টা করতে পারি। আমি আমার মোবাইলটা হাতে নিয়ে কালো রঙের পরা অবস্থাতেই কয়েকটা ছবি উঠালাম। কয়েকটা ছবি উঠানোর পরে আমি কালো রঙেরটা ছেড়ে লাল রঙেরটা পরে কয়েকটা ছবি উঠালাম। আমি মোবাইলটা হাতে নিয়ে নাজমুল ভাইয়ার রুমে গেলাম। নাজমুল ভাইয়ার রুমের দরজায় নক করতেই ভাইয়া দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করল, কিরে মোহনা, কিছু বলবি? আমি বললাম, হ্যাঁ ভাইয়া। ভাইয়া বলল, রুমের ভিতরে আয়। আমি ভাইয়ার রুমের গিয়ে ভাইয়ার বিছানায় পা ঝুলিয়ে বসলাম। আমি বললাম, তুমি কি করছিলে ভাইয়া? ভাইয়া বলল, তেমন কিছু না, বই পড়ছিলাম। আমি বললাম, আমি এসে কি তোমাকে বিরক্ত করলাম ভাইয়া? ভাইয়া বলল, আরে না না, কোনো সমস্যা নাই। কি লাগবে তোর বল? আমি বললাম, আমার কিছু লাগবে না ভাইয়া, তোমাকে একটা জিনিস দেখাতে আসলাম। ভাইয়া বলল, কি জিনিস? আমি আমার মোবাইলে আমার একটা ছবি বাহির করে মোবাইলটা নাজমুল ভাইয়ার হাতে দিয়ে বললাম, দেখো ভাইয়া। নাজমুল ভাইয়া আমার মোবাইলটা হাতে নিয়ে আমার ছবিটা দেখেই চমকে উঠে বলল, এমন ছবি কেন তুলেছিস? আমি বললাম, তোমাকে দেখানোর জন্য তুলেছি ভাইয়া। ভাইয়া বলল, আমি তোর আপন বড় ভাই, তুই আমাকে এমন ছবি কেন দেখাবি? আমি বললাম, তুমিই তো আমাকে এগুলো গিফট করেছ, তাই অন্য আর কেউ না দেখলেও তোমার তো দেখার অধিকার আছে ভাইয়া। ভাইয়া মোবাইলে আমার ছবিটা আবার দেখতে দেখতে বলল, তুই যখন বলছিস তখন একটু ভালো করেই দেখি।
আমি ভাইয়ার দিকে দেখছিলাম আর ভাইয়া মোবাইলে আমার ছবিটা জুম করে ভালো করে দেখছিল। কিছুক্ষণ পরে ভাইয়া বলল, লাল রঙেরটা পরে কোনো ছবি তুলিসনি? আমি বললাম, আরও অনেক ছবি তুলেছি ভাইয়া। তুমি একটা একটা করে পার করে দিয়ে দেখো। ভাইয়া আমার প্রত্যেকটা ছবি জুম করে ভালোভাবে দেখতে লাগল। আমি যে ভাইয়ার দিকে তাকিয়ে দেখছি সেদিকে ভাইয়ার কোনো খেয়াল নাই। ভাইয়ার পুরো মনোযোগ মোবাইলে আমার ছবিতে। প্রত্যেকটা ছবি ভাইয়া অনেক সময় নিয়ে দেখছিল। সবগুলো ছবি দেখা হয়ে যাবার পরে আবার প্রথম থেকে দেখা শুরু করছিল। ভাইয়ার আগ্রহ দেখে আমি মনে মনে অনেক অনেক খুশি হলাম। সময়ের দিকে ভাইয়ার কোনো খেয়াল ছিল না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর 2টা বেজে গেছে। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া মোবাইলে আমার ছবি জুম করে বড় করে দেখছে। আমি ভাইয়াকে বললাম, খাবে নাকি ভাইয়া? ভাইয়া মোবাইল থেকে তার চোখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই সত্যিই আমাকে খেতে দিবি? ভাইয়ার কথা শুনে আমি আমার হাসি আটকিয়ে রাখতে পারলাম না। আমি হো হো করে হাসতে হাসতে বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখো ভাইয়া, দুপুর 2টা বেজে গেছে। তোমার খিদে লাগেনি? দুপুরের খাবার খাবে না? ভাইয়া মাথা নিচু করে বলল, ও আচ্ছা, তুই যা, আমি আসছি। আমরা 2 ভাই বোন একসাথে দুপুরের খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। আমি আমার রুমে এসে বিছানায় শুয়ে ইউটিউবে মজার ভিডিও দেখছিলাম। তখন আমার রুমের দরজায় কেউ নক করল। আমি দরজা খুলে দেখি নাজমুল ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাইয়া তুমি? ভাইয়া বলল, ব্যস্ত ছিলি নাকি? আমি বললাম, না ভাইয়া, এমনি শুয়েছিলাম। আসো, রুমের ভিতরে আসো। রুমের ভিতরে এসে ভাইয়া বলল, আসলে আমি তোকে বলতে এসেছি যে মনে করে তুই তোর মোবাইলের ছবিগুলো ডিলিট করে দিস। ভুল করেও অন্য কারো কাছে ছবিগুলো চলে গেলে সমস্যা হবে। আমি আমার মোবাইলটা ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, তুমিই ডিলিট করে দাও ভাইয়া। ভাইয়া আমার হাত থেকে মোবাইলটা নিয়ে সবগুলো ছবি ডিলিট করে দিয়ে বলল, এই নে তোর মোবাইল, এখন আমি যাই। আমি বললাম, তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে নাকি ভাইয়া? ভাইয়া বলল, না, কোনো কাজ নাই। কেন জিজ্ঞাসা করছিস? আমি বললাম, কোনো কাজ না থাকলে এখানেই থাকো ভাইয়া, 2 ভাই বোন একসাথে গল্প করি। ভাই বলল, ঠিক আছে। ভাইয়া উঠে এসে আমার ডান পাশে রইল। আমি আর ভাইয়া উভয়ের দিকে মুখ করেছিলাম। আমি বললাম, কোন রঙের পরে আমাকে বেশি ভালো মানিয়েছে ভাইয়া? লাল রঙের নাকি কালো রঙের? নাজমুল ভাই বলল, দুটোতেই তোকে খুব ভালো মানিয়েছে। আমি বললাম, এখন আমি কোনটা পরে আছি বলতো ভাইয়া? ভাইয়া বলল, আমি কিভাবে বলবো? আমি তো দেখিনি। আমি বললাম, তোমার ধারণা কি? আমি কোন রঙেরটা পরে আছি এখন? ভাইয়া বলল, আমার মনে হয় কালো রঙেরটা পরে আছিস এখন। আমি হাসতে হাসতে বললাম, ভুল ভুল, তোমার ধারণা ভুল। আমি হাসতে হাসতে এগিয়ে দিয়ে বললাম, দেখো ভাইয়া, আমি লাল রঙেরটা পরে আছি এখন। নাজমুল ভাইয়াও আমার দিকে তাকিয়ে বলল, ওয়াও, লাল রঙেরটাতে তোকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, তোমার গিফট দেওয়া তো সুন্দর তো লাগবেই। ভাইয়া বলল, শুধু কি লাল রঙেরটা পরেছিস? ভাইয়া বলল, যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলবো। আমি বললাম, তোমার যা মনে হয় বলো ভাইয়া, কোনো সমস্যা নাই। ভাইয়া বলল, যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে তুই ওই দিকটা আমাকে একবার দেখাবি। ভাইয়ার কথা শুনে আমি বললাম, নাও ভাইয়া দেখো। ভাইয়া এগিয়ে এসে সোজা আমার। ঠিক তখনই বাড়ির মেইন দরজার কলিং বেল বেজে উঠল। আমি ধরফর করে উঠে বসে ভাইয়াকে বললাম, মনে হয় আম্মুরা চলে এসেছে। ভাইয়া বলল, ভয় করিস না, তুই তোর রুমের দরজা ভিতর থেকে লক করে দিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি গিয়ে মেইন গেট খুলে দেখছি কে আসলো। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যার পরে শিমুল আমার রুমে পড়তে আসলো। আমিও প্রতিদিনের মতো আমার রেখে দিয়েছিলাম। আমার গলাটা একটু বড় ছিল, তাই যখন টেবিলের উপরে ঝুঁকে শিমুলকে পড়া বুঝিয়ে দিচ্ছিলাম তখন আমার গলার উপর দিয়ে আমার অনেকটাই যাচ্ছিল। শিমুল বারবার আমার দিকে তাকাচ্ছিল। শিমুলের তাকানো দেখে আমিও খুব মজা পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার রুমের দরজায় কেউ নক করল। দরজায় কে নক করল সেটা দেখার জন্য যখন আমি চেয়ার থেকে উঠেছি তখন শিমুল বলল, একটু দাঁড়াও আপু। শিমুলের কথা শুনে আমি পিছনে ঘুরে দেখি শিমুল দৌড়ে গিয়ে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, তোমার ঢেকে নাও আপু। আমি শিমুলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওড়নাটা নিয়ে আমার দিয়ে বললাম, এবার ঠিক আছে? শিমুল বলল, হ্যাঁ আপু, ঠিক আছে। আমি রুমের দরজা খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখে আমি বললাম, আরে ভাইয়া তুমি, আসো ভিতরে আসো।
রুমের ভিতরে এসে শিমুলকে পড়তে দেখে নাজমুল ভাইয়া বলল, ওহ, তোরা পড়ালেখা করছিস? শিমুল বলল, হ্যাঁ ভাইয়া। নাজমুল ভাইয়া বলল, তাহলে তো আমি এসে তোদেরকে বিরক্ত করলাম। আমি বললাম, না ভাইয়া, কোনো সমস্যা নাই, তুমি বসো। নাজমুল ভাইয়া আসার কারণে শিমুল একদম ভদ্র ছেলের মতো চুপচাপ পড়তে লাগল। শিমুল আমার ডান পাশে আর নাজমুল ভাইয়া আমার বাম পাশে বসেছিল। আমি বিভিন্ন কথা বলতে বলতে আমার বাম হাতটা নাজমুল ভাইয়ার রেখে দিলাম। আমাদের 3 ভাই বোনের পাগুলো সব টেবিলের নিচে ছিল, তাই টেবিলের নিচে কি হচ্ছে সেটা কেউ দেখতে পাচ্ছিল না। 2 ভাই একসাথে থাকার কারণে কেউ কোনো কিছুই বলতে পারছিল না। নাজমুল ভাই লজ্জায় শিমুলের সামনে কিছু বলতে পারছিল না, আর শিমুল ভয়ে নাজমুল ভাইয়ের সামনে কিছু বলতে পারছিল না। প্রতিদিন সন্ধ্যার পরে 2 ভাই আমার রুমে চলে আসত। আমি বুঝতে পারতাম যে তারা আমার কাছে আসতে চাচ্ছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এভাবে 4-5 দিন পার হয়ে যাওয়ার পরে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে 2 ভাইকে একসাথে আমার কাছে রাখা যাবে না। 2 ভাই একসাথে থাকলে কেউ আমার সাহস পাবে না। তাই আমি মনে মনে ঠিক করলাম, প্রথমে 2 ভাইকে আলাদা আলাদাভাবে আমার কাছে আসার সুযোগ দিতে হবে। তারপরে সময় সুযোগ বুঝে 2 ভাইকে একসাথে নিয়ে যাবে। কিভাবে কি করব সেটা আমি মনে মনে পরিকল্পনা করে নিলাম। পরিকল্পনা অনুযায়ী একদিন আমি নাজমুল ভাইয়াকে বললাম, তুমি আমাকে আর কোনো গিফট দাও না কেন ভাইয়া? তুমি কি আমার উপরে রাগ করেছ? নাজমুল ভাইয়া বলল, আরে না না, রাগ করিনি, রাগ করব কেন? আমি বললাম, কতদিন আগে 2 সেট গিফট করেছ, তারপরে আর কিছু গিফট শিমুল কেন? রাগ না করলে তো গিফট করতে। নাজমুল ভাইয়া বলল, আসলে সেদিনের পরে তো তুই আমার সাথে আর মার্কেটে যাসনি, তাই কিছু গিফট করতে পারিনি। চল মার্কেটে যাই, কি নিবি কিনে দিচ্ছি। আমি বললাম, আমি যাব না ভাইয়া, তুমি তো আমার মাপ জানো, তুমি তোমার পছন্দ মতো কিনে নিয়ে আসো। সেদিন সন্ধ্যার পরে আমি আমার রুমে বসে শিমুলকে পড়াচ্ছিলাম। কিছুক্ষণ পরে নাজমুল ভাইয়া ছোট একটা প্যাকেট হাতে নিয়ে আমার রুমে আসলো। নাজমুল ভাইয়া প্যাকেটটা আমার হাতে দিয়ে চেয়ারে বসল। প্রতিদিনের মতো 2 ভাই আমার 2 পাশে বসেছিল, আর আমি 2 ভাই এর মাঝে। প্যাকেটটা হাতে নিয়ে আমি খুলতে যাব, তখনই নাজমুল ভাইয়া বলল, প্যাকেট পরে খুলে দেখিস, এখন রেখে দে। আমি বুঝতে পারলাম শিমুলের সামনে নাজমুল ভাই লজ্জা পাচ্ছে, কিন্তু 2 ভাইয়ের মাঝে সংকোচ দূর করার এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমি নাজমুল ভাইয়াকে বললাম, কোনো সমস্যা নাই ভাইয়া, তোমরা 2 জনই তো আমার নিজের ভাই। কথা বলতে বলতে আমি প্যাকেটটা খুলে দিলাম। প্যাকেটের ভিতর থেকে 1 সেট গোলাপি রঙের বেরিয়ে আসলো। দেখেই শিমুল আশ্চর্য হয়ে নাজমুল ভাইয়াকে বলল, তুমি আপুর জন্য কিনে এনেছো ভাইয়া? শিমুলের কথা শুনে নাজমুল ভাইয়া লজ্জায় মাথা নিচু করে বসে থাকল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, আমি নাজমুল ভাইয়াকে আমার জন্য কিনে আনতে বলেছিলাম। আমি আমার 2 ভাইয়ের সামনে টেবিলের উপরে বিছিয়ে দিয়ে শিমুলের দিকে তাকিয়ে বললাম, কেমন হয়েছে? শিমুল বলল, খুব সুন্দর আপু। সেখানে বসে খুব অস্বস্তি অনুভব করছিল। আমি বুঝতে পারছিলাম নাজমুল ভাইয়া শিমুলের সামনে ফ্রি হতে পারছিল না। নাজমুল ভাইয়া চেয়ার থেকে উঠে বলল, তোরা পড়ালেখা কর, আমি যাই। নাজমুল ভাইয়া আমার রুমের দরজার বাহিরে যেতেই আমি পিছন থেকে নাজমুল ভাইয়ার হাত টেনে ধরলাম। শিমুল যেন রুমের ভিতর থেকে দেখতে না পায়, সেই জন্য 1 হাত দিয়ে আমি আমার রুমের দরজা টেনে বন্ধ করে দিলাম। আমি নাজমুল ভাইয়াকে বললাম, তুমি চলে যাচ্ছ কেন ভাইয়া? তোমার গিফট দেওয়া নতুন পরে কেমন লাগবে আমাকে, তুমি দেখবে না? নাজমুল ভাইয়া বলল, শিমুলের সামনে তোকে শুধু আমি দেখতে পারবো না। আমি বললাম, কেন ভাইয়া? তুমি আমার নাজমুল ভাই আর ওই আমার শিমুল, তোমরা 2 জনই তো আমার কাছে সমান। নাজমুল ভাইয়া বলল, তুই কি শিমুলকেও পরে দেখাবি নাকি? আমি বললাম, এখনো আমি সেভাবে কিছু ভেবে দেখিনি ভাইয়া, তবে আমি যেহেতু আমার নাজমুল ভাইকে পরে দেখাতে পেরেছি, সেহেতু শিমুল যদি দেখতে চায় তাহলে আমার দেখাতে কোনো সমস্যা নাই। নাজমুল ভাইয়া বলল, তাই বলে তুই নিজের শিমুলকে শুধু পরে দেখাবি? আমি বললাম, শিমুল যদি দেখতে চায় তাহলে দেখাবো ভাইয়া। নাজমুল ভাইয়া বলল, নিজের ভাইয়ের সামনে পরে দাঁড়াতে তোর লজ্জা করবে না? আমি বললাম, তুমি তো আমার নিজের ভাই, তুমি যদি আমাকে পরে দেখতে পারো তাহলে শিমুল দেখতে সমস্যা কোথায় ভাইয়া? নাজমুল ভাইয়া বলল, তুই ঠিক বলেছিস, তোকে দেখা আমার উচিত হয়নি। আমি বললাম, তোমরা 2 জনই আমার আপন ভাই, তোমরা তোমাদের একমাত্র বোনকে তোমাদের ইচ্ছা মতো দেখতে পারো ভাইয়া। আমাদের 3 ভাই বোনের মধ্যে উচিত আর অনুচিত বলে কিছু নাই।
নাজমুল ভাইয়া বলল, তাই বলে তো শিমুলের সামনে আমি তোকে ওভাবে দেখতে পারবো না। আমার সংকোচ করবে। আমি বললাম, ঠিক আছে ভাইয়া। রাতে 11টার পরে শিমুল তার নিজের রুমে চলে যাওয়ার পরে আমি তোমার মোবাইলে মিস কল দিব। তখন তুমি আমার রুমে চলে আসিও। নাজমুল ভাইয়া বলল, ঠিক আছে, আমি তোর মিস কলের অপেক্ষা করব। নাজমুল ভাইয়াকে বিদায় দিয়ে আমি আমার রুমের ভিতরে এসে দেখি শিমুল পড়ার টেবিলে বসে নাজমুল ভাইয়ার গিফট দেওয়া নতুন গোলাপি রঙের হাতে নিয়ে মনোযোগ দিয়ে সেগুলো দেখছে। আমি শিমুলকে বললাম, এগুলো হাতে নিয়ে কি করছিস তুই? শিমুল এগুলো হাতে রেখেই বলল, এগুলো পরলে তোমাকে খুব সুন্দর লাগবে আপু। আমি বললাম, তাই নাকি? শিমুল বলল, আপু তুমি এগুলো পরে আসো দেখি তোমাকে কেমন লাগে। আমি বললাম, এইগুলো নাজমুল ভাইয়া গিফট দিয়েছে, তাই এইগুলো পরে কেমন লাগবে সেটা শুধু নাজমুল ভাইয়া দেখবে। শিমুল আশ্চর্য হয়ে বলল, তুমি পরে নাজমুল ভাইয়াকে দেখাবে আপু? তোমার লজ্জা লাগবে না? আমি বললাম, তুই শিমুল হয়ে যদি আমাকে দেখতে পারিস তাহলে নাজমুল ভাইয়া দেখলে সমস্যা কোথায়? শিমুল বলল, নাজমুল ভাইয়া দেখলে আমার কোনো সমস্যা নাই আপু, আমি শুধু চাই তুমি আমাকে দেখাও। আমি বললাম, ঠিক আছে, আগামীকাল এই নতুনটা পরব, কালকে দেখিস। শিমুল খুশি হয়ে বলল, ঠিক আছে আপু, কালকে দেখব। কিছুক্ষণ পরে সবাই রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। ঘড়িতে দেখলাম প্রায় 11টা বাজে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাজমুল ভাইয়ার দেওয়া গোলাপি রঙের নতুনটা পরলাম। নিজেকে ড্রেসিং টেবিলের আয়নায় দেখে নিলাম। আমি গাঢ় গোলাপি রঙের লিপস্টিক লাগালাম। গোলাপি রঙের সাথে গাঢ় গোলাপি রঙের লিপস্টিকে আমাকে একদম সুন্দরী মেয়ের মতো লাগছে। যে কোনো ছেলেই এই অবস্থায় আমাকে দেখলে আমার প্রেমে হাবুডুবু খাবে। পরিকল্পনা অনুযায়ী মোবাইলটা হাতে নিয়ে নাজমুল ভাইয়াকে একটা মিস কল দিলাম। আমি ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে দেখতে নাজমুল ভাইয়ার কথা ভাবছিলাম। তখনই আমার রুমের দরজায় কেউ নক করল। আমি বুঝতে পারলাম নাজমুল ভাইয়া এসেছে। তাই আমি পড়া অবস্থাতেই গিয়ে দরজা খুললাম। দেখলাম নাজমুল ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে নাজমুল ভাইয়া হা করে আমাকেই দেখতে লাগলো। আমি নাজমুল ভাইয়ার হাত ধরে টেনে আমার রুমের ভিতরে নিয়ে এসে রুমের দরজা ভিতর থেকে লক করে দিলাম। রুমের ভিতরে ঢুকে আমাকে দেখে নাজমুল ভাইয়া হা করে আমাকে দেখতে লাগলো। আমরা দুই ভাই বোন কতক্ষণ ব্যাপী ছিলাম নিজেরাই জানি না। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, আমার ইচ্ছা ছিল তাই উপায়ও হয়েছে।